একটা সময় আমিও স্বপ্ন দেখেছি, আজকে নতুনরা স্বপ্ন দেখছে। আমার মনে হয় যে সবাই যদি স্বপ্ন দেখতো, যারা ইয়াং জেনারেশন আছে যে আমরা হিরো হব, আমি হিরোইন হব, তাহলে হয়তোবা আরও বেশি হ্যাপি হতাম। কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক আর্টিস্ট দরকার। আমরা চাই নতুন নতুন সব আর্টিস্ট আসুক। আর মিস অ্যান্ড মিসেস এলিগেন্সের বাংলাদেশে এটা সেকেন্ড সেশন চলছে। আমি জাস্ট প্যানেলে আছি। আমার সঙ্গে আরও অনেক বেশি অভিজ্ঞ জাজরা আছে আমার সঙ্গে। আমরা অ্যাকচুয়ালি আসলে যে প্রোগ্রামে বিচার করলে তো আসলে আমরা যে কোনো একটা ক্যাটাগরি ধরে তো আমরা চাইলে তাকে শনাক্ত করতে পারি না বা ইয়েস কার্ড দিতে পারি না। আমরা তাদের বিভিন্ন ধরনের কারুকলাম দেখি। এক্সট্রা কোনো যদি সে মানে ক্রাইটেরিয়ার ভিতরে থাকে বা এক্সট্রা যদি কোনো পারফরমেন্স তার জানা থাকে সেটাও দেখি। ইভেন যদি যে যেটাতে ইন্টারেস্টেড ফিল করে, অ্যাকচুয়ালি আউটলুকটা তো অবভিয়াসলি ফার্স্টে আউটলুকটা দেখতে হবে। এরপরে তার অন্যান্য মেধাশক্তিতে তার কে কতটুকু প্রসার বা প্রস্তর আমরা সেটা দেখি। সব কিছু মিলিয়ে আসলে সবাই মিলে একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে আসলে সেকেন্ড রাউন্ড পর্যন্ত এই ক্যান্ডিডেট বা এই পার্টিসিপেটকে আমাদের নেওয়া উচিত কিনা। ভাই, আপনি যেটা বলছিলেন যে আসলে আপনাদের ইন্ডাস্ট্রিতে অনেক বেশি অভিনয় শিল্পী দরকার, কিন্তু এই ধরনের অনেক প্রতিযোগিতা বাংলাদেশে হয়। আপনারা ওইসব প্রতিযোগিতা জাজেস প্যানেলে থাকে, অনেকে ট্যালেন্ট আপনারা দেখতে পান যে তাদের আসলে কেমন যোগ্যতা থাকে। এত কিছুর পরও কেন আমাদের ইন্ডাস্ট্রিতে অভিনয় শিল্পী এত অভাব? অভিনয় শিল্পীর অভাব বলতে গেলে তো প্রজেক্ট খুব কম। অ্যাকচুয়ালি প্রজেক্ট কম বিধায় আমরা নিজেরাই তো এখন চলচ্চিত্রের পাশাপাশি কেউ কিছু করার চেষ্টা করি আর কি। তা এখন আগে যেমন আমরা মানে প্রফেশনাল, এটা আমাদের প্রফেশন, আমরা আর্টিস্ট, এখান থেকে আমাদেরকে ইনকাম করে চলতে হবে, এরকম অনেক কিছু চিন্তা করতাম। এখন অনেকে এটা আর চিন্তা করে না। এখন চিন্তা করে যে আমি অন্য কোথাও গেলে হয়তো, অন্য জায়গায় জব করলে হয়তো আরও বেশি ফ্যামিলিগতভাবে সলভেন্ট হতে পারবো, বা নিজেকে চলানোর জন্য আরও বেশি পারফেক্ট জায়গা তারা খুঁজে বের করে, যেটা আগে করতো না অনেকেই। কাজ কম, যার জন্য মানুষের চিন্তাধারাও চেঞ্জ হয়ে গেছে। কাজ যদি অনেক থাকতো তাহলে হয়তো বা প্রফেশন হিসাবে এটাকে বেছে নিত। ইন্টারেস্ট খুব কম। এই যে আমি একটু আগে বললাম যে সবাই যদি বলতো, ছেলেরা যে আমি অ্যাক্টিং করতে পছন্দ করি, মেয়েরা বলতো অ্যাক্টিং করতে, আমার মনে হয় এটা শুনতে আমার খুব ভালো লাগতো আর কি। বিষয়টা এরকম। রিসেন্টলি দেখা যাচ্ছে নতুনরা অনেকে আসতেছে, আসার পরে এরা দাঁড়াইতে পারতেছে না। তা আসলে কি এটা হিংসা প্রতিহিংসার কোনো ফল বা এমন কিছু সিনিয়রদের? না 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 না, এরকম কোনো কিছু না। প্রজেক্ট নাই তাই দাঁড়াচ্ছে না। আসলে আর্টিস্টদের একটার পর একটা যখন প্রজেক্ট হয় তখন আর্টিস্টরা হল পর্যন্ত যায়, হলে গেলে দর্শকরা তাদের কাছাকাছি যায়। আর প্রজেক্ট যখন অনেক বেশি থাকে তখন তো একটা আর্টিস্ট একা বা দুই চারজন আর্টিস্ট দিয়ে তখন কাজ হয় না, অনেক আর্টিস্ট দরকার হয়। প্রজেক্ট নেই বিধায় ভালো ভালো প্রজেক্ট আসতেছে না। সবার ব্যাপারে এটা শুধু নতুন না, পুরাতন ব্যাপারেও সেমটাই হচ্ছে আর কি। আমরা বেশ কিছু সিনিয়র আর্টিস্টদের সাথে কথা বলে দেখেছি যে তারা একজন আরেকজনের প্রতি একটা ক্ষোভ মানসিকতা নিয়ে থাকে। আসলে চলচ্চিত্রের যে দুর্ভোগ, এই দুর্ভোগগুলোকে, এই ক্লান্তিকর মুহূর্তগুলো তৈরি হচ্ছে কি এই সিনিয়র আর্টিস্টের প্রতি ক্ষোভের কোনো রোশানল বাংলাদেশ হচ্ছে কিনা? একটা ছবি আপনি বানাবেন, প্রযোজক ডিরেক্টর কাকে দিয়ে ছবি বানাবে, এটা টোটালি ডিরেক্টরের উপর নির্ভর করে। আপনার সঙ্গে আমরা একই সেক্টরে কাজ করি, আপনার সঙ্গে আমার সম্পর্ক ভালো নাই থাকতে পারে, কিন্তু একজন ডিরেক্টর তার প্রয়োজনে ওই আর্টিস্টটাকেই নিবে যাকে তার ক্যারেক্টারের প্রয়োজন। সো কার সঙ্গে কার আসলে প্রবলেম চলছে বা কে কাকে পছন্দ করে না, এগুলা ম্যাটার করে না আসলে। আসলে ম্যাক্সিমাম যে রেশারেশিগুলো আমরা দেখতেছি খুব কাছ থেকে, তো আমরা বলতে চাই যে আসলে এর কোনো প্রভাব বাংলাদেশ এই সাংস্কৃতিক অঙ্গনে পড়তেছে কিনা, যার কারণে দীর্ঘদিন তো আসলে চলচ্চিত্র অঙ্গনটা একেবারেই ভাঙা অবস্থায়। তো এটাকে কি নতুন করে তৈরি করা বা ঢালাওভাবে সাজানোর কোনো পরিকল্পনা আপনারা নিয়েছেন? ভাই আমি তো আর্টিস্টদেরই প্রতিনিধি। তা আমি তো এক আর্টিস্টের সঙ্গে আরেক আর্টিস্ট বা এই প্রবলেম ওই প্রবলেম, আমি তো আমার আর্টিস্টদের ভিতরে কাউকে খুঁজে পাচ্ছি না। আমি যেহেতু চলচ্চিত্রের একজন প্রতিনিধি, আমার 570 জন 73 জন আমার সদস্য। সো আমার কোনো সদস্যদের ভিতরে তো এরকম কোনো কিছু খুঁজে পাচ্ছি না। কারণ আপনি কোথায় পেলেন এটা আমি তো জানি না আসলে। সিনিয়র যে আর্টিস্টরা যারা এখনো পর্যন্ত চলচ্চিত্র এই যে উন্নয়ন যে কর্পোরেশন, এখানে তারা এখনো পর্যন্ত সদস্য পদের জায়গায় যায় নাই, এবং তারা গর্বের সাথে বলে যে আমরা এখনো পর্যন্ত শিল্পী সমিতিতে
এখানে আমাদের যেতে ইচ্ছা করে না বা আমরা এই জায়গাটাকে স্বাভাবিকভাবে নিচ্ছে না, তাহলে এই যে রূপ লেভেল থেকে আপনারা একটা পর্যায়ে এসেছেন, এই ক্ষোভের থেকে তারা আসতেছে, অনেক সিনিয়র আছে। না ভাই, এটা আমি দেখি নাই বা শুনি নাই কোথাও আমার এই টাইপের। আর আমার যে অ্যাসোসিয়েশনের মেম্বার না, আমার তো আপনি তো জানেন যে চলচ্চিত্রে যারা করছে, আমি কাদের ভোটে নির্বাচিত হয়েছে আপনার চিন্তা করতে হবে। নায়করা, মানে নায়করাজ রাজ্জাক সাহেবের অ্যাসোসিয়েশন এটা। আমি সোহেল রানা স্যার, উজ্জ্বল স্যার, এরপর আলমগীর স্যার, আরও সিনিয়র যারা আছে তাদের ভোটে নির্বাচিত কিন্তু আমি সেক্রেটারি। সো আমার আর্টিস্টরা এই টাইপের মনোমানসিকতা নিয়ে চলাফেরা করেন। আপনি যাদের কথা বলছেন ওনারা অ্যাকচুয়ালি আমার চলচ্চিত্রের আর্টিস্ট কিনা আমি জানি না, আপনি কি বা আমার ধারণা নাই। জি, রাজ্জাক সাহেবকে ঘিরে আপনার স্মৃতিতে দুটাই যদি একসঙ্গে যোগ করতেন। প্রথম আগে স্মৃতিটা বলি, সেটা হচ্ছে যে আমি যখন ইন্ডাস্ট্রিতে আসি আর কি 2012 সালে, তখন আমাকে মনোয়ার হোসেন দীপজল সাহেব নিয়ে আসছেন। তখন আই থিঙ্ক রিক্সাওয়ালার ছেলে ছবির শুটিং চলছিল আমাদের মনোয়ার হোসেন দীপজল চাচুর। তা চাচুর শুটিং করতে করতে চাচু তখন আমার জাস্ট প্র্যাকটিস শুরু হয়েছে। তা চাচু বললো যে তুই ঘরে থেকে কি করবি, তুই চল আমার সাথে শুটিং দেখবি। তা শুটিং দেখতে দেখতে তখন স্যারকে বললো যে আমি তো ওকে হিরো বানাচ্ছি, ও নেক্সট যে কোনো একটা নাম বললো আর কি, আমি তার জন্য ওকে হিরো বানাবো, কি বলেন? আমার দিকে কিছুক্ষণ তাকায় থাকলে আমার স্টাডির কথা জিজ্ঞেস করলো, বললো আমি কি জানি। আমি বললাম যে আমি এখনও কিছু জানি না, বাট মানে গ্রুমিং শুরু হয়েছে। পরে চাচুকে বললো যে ওকে তৈরি করো, আমার বিশ্বাস তোমার চয়েসটা ভালো হয়েছে, এই আর কি। বাট আমাকে যখনই এরপরে দেখা, আমার সঙ্গে স্মৃতি খুব কম, কারণ কাজ করা হয়নি তো। হ্যাঁ, রাইট। তা সেক্ষেত্রে উনি যখনই ওনার সঙ্গে আমার দেখা হতো, তখন অনেক বেশি পলাইটলি উনি আমার সঙ্গে অ্যাটিটিউড শো করতো এবং আমার সঙ্গে অনেক ভালোভাবে অনেক সুন্দর সুন্দর সাজেশন উনি আমাকে দিত। এই গেল না একটা কোশ্চেনের অ্যান্সার। আর পরেরটা সেটা হচ্ছে আজকে আমাদের এফডিসি বলতে গেলে আমাদের অ্যাসোসিয়েশনে কোনো প্রোগ্রাম করা হয়নি। আমরা এটাকে একটু বৃহৎ পরিসরে করতে চাই, কারণ গত শেষ জায়েদ ভাই যখন আসছে তারপর থেকে আমরা একসঙ্গেই তো আসা, আমরা প্রতি মাসে একটা করে মিলাদ দিয়েছি যারা গত হয়েছে। বাট আসলে মিলাদের সময় সবাইকে SMS করা হয়। ইভেন ওই যাকে হারিয়েছি আমরা, তার পরিবারকেও আমরা অনেক করে রিকোয়েস্ট করি, কেউ মিলাদে আসে না, কখনো আসে নাই গত 6-7 বছর 8 বছরে। তা যখন আসে নাই তখন আয়োজন করি অনেক বড় পরিসরে, আসলে হয় না মিলাদে। দেখা গেছে আমরা গুটি কয়েক মানুষ মিলাদ পড়ছি, দোয়া করছি। তাই এটাকে একটু চেঞ্জ করে গত বছর থেকে চিন্তা করলাম যে আমরা যাদেরকে হারিয়েছি প্রত্যেকের পরিবারকে নিয়ে একদিন একটা প্রোগ্রাম করব ইয়াই। এবং ওই দিন সারাদিন কোরআন খতম হবে, এরপরে দোয়া হবে এবং প্রত্যেকের পরিবারকে নিয়ে আমরা দোয়াটা অংশগ্রহণ করব। এবং দুপুরবেলা একটা মিলাদের মাধ্যমে আমরা সবাই মিলে একটু দুপুরের খাবারটা একসঙ্গে খাবো। তো ওইভাবে প্ল্যান করেছি। গত বছরও আমাদের এই মাসে মিলাদ হয়েছে, এবছর হয়তো আগামী মাসে আমরা মিলাদটা করবো বড় আকারে। আমরা এই পার্সোনালি প্রতি মাসের যে মিলাদটা আপাতত আমরা। তাদের মতো লিজেন্ডদের যে কর্মজীবন, আপনার মনে হয় না দায়িত্বের জায়গা থেকে তাদেরকে নিয়ে 3 দিন ব্যাপী বা 2 দিন ব্যাপী বা 7 দিন ব্যাপী কিছু একটা করা, নতুন প্রজন্মের সঙ্গে শুরু করে যারা আসলে এফডিসি বিমুখ হয়ে গেছে ইতিমধ্যে, তারা যেন এইটা ভেবেও তারা এফডিসিতে আসে বা আমন্ত্রণ পেয়ে যে নায়করাজ রাজ্জাক উপলক্ষে 3 দিন ব্যাপী এফডিসিতে একটা অনুষ্ঠান হচ্ছে, সেটা সিনেমা হতে পারে বা অন্যান্য বিষয় হতে পারে, তার জীবন দর্শন হতে পারে, সবকিছু মিলে। এই শুধু তার ক্ষেত্রেই নয়, আরো অনেকেই রয়েছেন। আসলে কোনো সময় মনে হয় কিনা বা অ্যাকচুয়ালি 100% মনে হয় সেই জায়গাগুলো থেকে। আমার তো মনে হয় না 3 দিন ব্যাপী তার চলচ্চিত্র উৎসব করতে পারি আমরা, এরকম হয় না? তার তো কত চলচ্চিত্র আমরা চাইলে করতে পারি, কিন্তু সব সময় না সিচুয়েশন বা প্ল্যানিংয়ের সাপোর্ট করার বিষয়গুলো না আসলে পজিটিভলি থাকে না। আমার মন চায়, আমার ইচ্ছা করে লিজেন্ডদেরকে নিয়ে প্রোগ্রাম করতে, বাট অনেক সময় করতে পারি না। কর্পোরেট সাপোর্ট দরকার, একটা ইনভেস্টমেন্টের ব্যাপার। সেই ইনভেস্টমেন্টের জন্য আপনারা জানেন যে পৃথিবীতে কোনো প্রোগ্রামই পার্সোনাল কোনো ইনভেস্টমেন্টে হয় না, সেখানে কর্পোরেট একটা সংযুক্ত থাকে, সবাই সাপোর্ট থাকে, এফডিসির একটা সাপোর্ট থাকে। তা সব কিছু মিলিয়ে হয়তো বা হয় না, আমাদের মাথায় এটা আছে। আমরা খুব অচিরেই ইনশাল্লাহ এই টাইপের কী প্রোগ্রাম করা যায় আমরা ফুলফিল করে একটা ফাইনালি আপনাদেরকে নিয়ে বসবো, এটা আমার বিশ্বাস। আপনি নায়ক,
নায়ক রাজ্জাকও একজন নায়ক ছিলেন, আসলে মহানায়ক। আপনারা এই প্রজন্মের তারা আসলে প্রজন্ম থেকে প্রজন্ম বাংলা চলচ্চিত্রে দিয়ে গিয়েছে। কি মনে হয় একজন নায়কের দর্শন আসলে কেমন হওয়া উচিত আপনার দৃষ্টিকোণ থেকে, যেহেতু আপনি একজন নায়ক, সবকিছু মিলে যদি জানতে চাই? ভাই নায়কের তো আগে দর্শনধারী হতে হবে, আমি ওইটা আগে ফলো করি। নায়ক মানে নায়ক, অভিনেতা মানে অভিনেতা। অভিনেতা আবার সবাই হতে পারে না, নায়কও কিন্তু সবাই হতে পারে না। নায়ককে দেখলেই মনে হবে যে হ্যাঁ হি ইজ ফিল্ম অ্যাক্টর, হি ইজ হিরো। নায়িকাকে দেখলে আমি সবসময় বলি, আমার অনেক ফ্রেন্ড আছে, অনেক হিরোইন আছে, তাদের কোনো প্রোগ্রামে ডাকলেই বলে যে ঠিক আছে চলে আসতেছে। আমি বলি নো, 2 ঘন্টা লাগুক 4 ঘন্টা লাগুক, ফুল প্রিপারেশন নিয়ে ফুল মেকআপ নিয়ে তারপরে আসবে তোমরা। কারণ একটা হিরো হোক হিরোইন হোক, পানি নিচে গেলেও হিরো হিরোইন, আমি সেটা বিলিভ করি। তা একজন অভিনেতা যেমন তার অ্যাক্টিং দিয়ে দর্শকদের কাছে দর্শক প্রিয়তা পায়, একটা আর্টিস্ট বা একটা হিরো তাকে সে যেখানেই যাক না কেন তাকে 10 জনের থেকে একটু আলাদা হতে হবে, এটাই বাস্তব কথা। সো সেই জায়গাগুলো আমি আমার যারা নতুন গ্রুমিং করতে আসে, যদি কখনো ক্লাসে যাই, আমি তাদেরকে সবসময় এই কথাগুলো বলি